আরজি করকে নিরাপত্তা দেওয়ার জন্য সিআইএসএফ নিয়োগ করতে বলেছে সুপ্রিম কোর্ট। তো এখানে একটা প্রশ্ন তো উঠেই যায় যে যে কলকাতা মূল শহর বলা চলে পশ্চিমবঙ্গের রাজধানী, সেখানে যদি সিআইএসএফ দিয়ে একটা মানে হাসপাতালকে সুরক্ষা প্রদান করতে হয় এবং যেখানে মানে সারা রাজ্য জুড়েই একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে মহিলাদের, তো সেই জায়গায় কি মনে হয় সারা রাজ্যেরই তো একটা ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন উঠে যায়? প্রথমেই পরিষ্কার করি, গতকালের সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতির যে অবজারভেশনটা যদি লাইভ স্ট্রিমিংটা কেউ দেখে, তাহলে আমি বলছি যে পুরো সুপ্রিম কোর্ট কিন্তু একটা রাজ্যের আইনের শাসন, অর্থাৎ আর্টিকেল 14 নম্বর, যে আর্টিকেল 14 নম্বর আইনের শাসনকে কোথাও বলবৎ করতে সাহায্য করে, সেটার প্রতি চরম অনাস্থা এনেছে। অর্থাৎ তারা বুঝিয়ে দিয়েছে রাজ্যে কোথাও কোনো আইনের শাসন নামক বস্তুটি নেই, জীবিত নেই, প্রথম। দ্বিতীয়, আপনি একদম ভ্যালিড প্রশ্ন করেছেন যে দেখুন, প্রত্যেকটা দেশ বা রাজ্যের রাজধানীটা হচ্ছে সবচেয়ে ফোকাস পয়েন্ট থাকে। অর্থাৎ আমরা জানি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলুন, মিডিয়া বলুন, যোগাযোগ বলুন, এবং যেটাকে আলোকিত বলুন, একদম আলোকিত পাঠ হচ্ছে রাজধানীটা। তাহলে কলকাতা আলোকিত পাঠ, কলকাতা আলোকিত পাঠ। কলকাতার মধ্যে আরজি কর, এশিয়ার প্রথম, আপনারা দর্শক যে সাধারণ জেনে রাখুন, এশিয়ার প্রথম প্রাইভেট হসপিটাল হচ্ছে আরজি কর। অর্থাৎ যখন এশিয়ার কোনো দেশে প্রাইভেট হসপিটাল হয়নি, তখন রাধা গোবিন্দ কর, মাননীয় রাধা গোবিন্দ কর, নবজাগরণের পুরোধা পুরুষ, তিনি এটা করেছিলেন। দ্বিতীয়, তাহলে কত বড় গৌরবের ইতিহাস তাদের। তৃতীয়, যে এই শহরটাই পৃথিবীতে একটা শহর, যে শহরটাকে বলা হয় সিটি অফ জয়। এই তিনটে থাকার পরেও আমরা কি দেখলাম, যে কালকে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি, তার মধ্যে একজন মুখ্য বিচারপতিকে চরম অনাস্থা রাজ্যের পুলিশ প্রশাসনের প্রতি, রাজ্যের আইনের শাসনের প্রতি অনাস্থা এনে তাকে বিরল থেকে বিরল, স্বাধীনতার পরে, ব্রিটিশ পিরিয়ডে তো নয়, স্বাধীনতার পরে হয়তো ভারতবর্ষের আর কোনো রাজ্যে কোথাও একটা প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স বা সেন্ট্রাল রিজার্ভ ফোর্সকে বলবৎ করার একটা উদাহরণ আর অবধি নেই। অর্থাৎ সংবিধানে যে ক্লজটা আমরা বারবার বলি যে 355, যেই 355তে ল অ্যান্ড অর্ডার যখন থাকে না, কোনো একটা স্টেট কন্ট্রোল করতে পারে না, ল অ্যান্ড অর্ডারটাকে পুরো ভেঙে পড়ে, তখন সেন্ট্রাল চাইলে স্টেট গভর্নমেন্টটাকে টিকিয়ে রেখে, স্টেট গভর্নমেন্টটাকে বাঁচিয়ে রেখেও ল অ্যান্ড অর্ডারটা তাদের হাতে নিয়ে নিতে পারে। দ্যাট ইজ কল্ড 355। সুপ্রিম কোর্ট কি ঘুরপথে এই 355টাই আরোপ করলো কোনো একটা ছোট্ট অংশে? অর্থাৎ ঘুরপথে পশ্চিমবঙ্গের, আপনি ভাবুন, আমি কেন বলছি কলকাতা সিটি অফ জয়, যদিও এখন আমার মনে হয় সিটি মুখ্যমন্ত্রীর শাসনে 13 বছরে এটা একদম সিটি অফ ভয়ে পরিণত হয়েছে, তারও কতগুলো লজিক আছে, আমি আসছি ওটাতে। তাহলে যেখানে কলকাতা রাজধানী, সিটি অফ জয়, এত কিছুর পরে আরজি কর, এশিয়ার প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ, এত কিছুর পরেও যেখানে একটা মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না, 7,000 লুম্ফেন ফ্রিঞ্জ এলিমেন্ট রাতের অন্ধকারে এসে পুলিশের সামনে ভ্যান্ডালিজম চালালো, পুলিশ ন্যূনতম একটা লাঠি চার্জ করলো না, অর্থাৎ অ্যাক্টিভলি প্যাসিভ রইল পুলিশ। তাহলে আপনি ভাবুন, কলকাতার থেকে কাকদ্বীপ, প্রত্যন্ত কাকদ্বীপ, কলকাতার থেকে বহু দূরে কোচবিহার প্রত্যন্ত, শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের প্রত্যন্ত নার্সিংহোমের মেডিকেল ডাক্তার এবং তার সাথে যুক্ত অন্যান্য কর্মীরা, আমার মতন অধ্যাপক, মানুষ, সাধারণ মানুষের সুরক্ষাটা কোন জায়গায় দাঁড়িয়ে গেছে? আমি এই একটা প্রশ্ন আপনার মাধ্যমে রাখলাম, এবং আমি মাননীয় সুপ্রিম কোর্টকেও, আমি জানি না চলাকালীন এই প্রশ্নটা আবার কেউ করবে কি না, আমি এই ফোকাসটা আমি জনগণের কাছে রাখছি। তাহলে ভাবুন, কলকাতার এই অবস্থা হলে কাকদ্বীপের অবস্থা কেমন, কোচবিহারের অবস্থা কেমন? এটা। দ্বিতীয় হচ্ছে, আপনি পুলিশের কথা বলছেন, তো আমি আপনাকে বলি, এই জাস্ট গত সপ্তাহে একটা রিপোর্ট বেরিয়েছে যে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে সিসিটিভি লাগানো আছে 575টি। আমাদের এ রাজ্যের কলকাতা শহরে প্রতি বর্গ কিলোমিটার সিসিটিভির সংখ্যা শুনবেন, আপনার সুরক্ষা, আপনি কালকে থেকে কাজে নামবেন না ভয়ের চোটে। 33টা, তাও অধিকাংশই অকেজো। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস এই মুহূর্তে, সিটি অফ ভয়ের স্ট্যাটাস এই মুহূর্তে। মহিলাদের অবস্থা, রাতে কর্মরত অবস্থায় থাকা মহিলাদের অবস্থা কোন জায়গায়?
আজকে সরকারকে নোটিফিকেশন জারি করতে হচ্ছে, যেখানে মহিলারা রাতের অধিকারের দাবিতে বিরল থেকে বিরল আন্দোলনে নেমেছে। পৃথিবীর ইতিহাসে এমন আন্দোলন হয়তো আরেকটা নজির নেই। সেখানে রাজ্য বিপরীত পথে হেঁটে নোটিশ জারি করছেন যে মহিলাদের রাত্রিবেলা, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সংস্থায় মহিলাদের কাজের অধিকারের জায়গাটা আরও সীমায়িত করা হবে, অর্থাৎ রাতের মহিলারা যেন কম যায়, সেটার ব্যবস্থা রাজ্য সরকার করছে। তাহলে এবার প্রশ্নটা আমার আপনাদের কাছে আছে যে এটা হয় রাষ্ট্রায়ত্ত ব্যবস্থায় হলো। আমরা তো জানি রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা 1% জব রাষ্ট্রায়ত্ত, 99% যে প্রাইভেট কনসার্নে, যেখানে মহিলাদেরকে বাধ্যতামূলক পেটের দায়ে নাইট ডিউটি করতে হয়। তারা যদি কালকে তাদের সাথে কোনো ঘটনা এই রকম কেউ করে বা একাধিক লোক করে, তাহলে তো সেই অপরাধীরা এবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অর্ডারটা দেখিয়ে বলবে যে সরকার তো বলেছিল রাজ্য মহিলাদের রাতে বেরোতে না। ঘুরপথে সরকারকে এটা বলতে চাইছে যে মহিলাদের কাজ করার দরকার নেই? না, সরকার আরেকটা জিনিস বলতে চাইছে যে আমি বাবা মহিলাদের আর সুরক্ষা দিতে পারবো না, তোমরা তোমাদের সুরক্ষা করে নিলে নাও, তোমার পকেটে পয়সা থাকলে বাউন্সার নিয়ে যাও, আর না হলে তুমি কাজ থেকে অব্যাহতি নিয়ে বাড়িতে বসে থাকো, ঘরকন্যা সামলাও। আর ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি আমি, ঠিক আছে, জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা আমি তোমাকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, ওটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। হয়তো সরকারের এই যে মহিলাদের ক্ষমতায়নের পোস্টটায় আজকে যে তৃণমূল সরকারের যে অ্যাটিটিউডটা, গস অ্যাকাউন্টেবিলিটির পোস্টে তারা হাত গুটিয়ে নেওয়াটা, এটাকে আমি ভয় পাচ্ছি। এটা কিন্তু সুদূর প্রসারিত। আপনি এটার একটা অ্যাঙ্গেল দেখছেন, আমি আরেকটা অ্যাঙ্গেল দেখছি এটা। দ্বিতীয়, আপনাকে আমি বলি যে আমি কেন বলছি যে সবাই প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ নৈতিক। আমি বলছি নৈতিক শুধু নয়, কালকে যদি সুপ্রিম কোর্টের রায়টা ভালো করে জাজ করেন, পরতে সুপ্রিম কোর্ট কিন্তু বুঝিয়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রী, তার পুলিশ, সিপি, তারা কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে তাদের সংবিধান মেনে অন্তত আর ওই পদে থাকার জায়গা নেই। কারণ কালকে যদি আপনি পুরো ঘটনাটাকে দেখেন যে সংবিধানের 164 H-এর 2 উপধারাটে স্পষ্ট মুখ্যমন্ত্রী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এবং এই দপ্তরগুলো এন্টায়ারলি একদম ব্যর্থ। এটা সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলেছে। তাহলে তিনি সংবিধানগতভাবেও তো দায়ী এই ঘটনার জন্য। দ্বিতীয়, তার পুলিশ, তার নেতৃত্বাধীন চিকিৎসা দপ্তর প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি বলছি দায়িত্ব নিয়ে এই ধর্ষণ এবং খুন, এই অপরাধ, ঘৃণ্য অপরাধ, পাশবিক অত্যাচার হয়েছে যে ডাক্তার মেয়েটির সাথে, তা সেই ঘটনার ধামাচাপা দিতে উদ্যত হয়েছে। এইটাও তো একটা কারণ যে এই পদে বসে থাকলে মুখ্যমন্ত্রী এবং এই দুর্বিনীত গোয়েল তারা এই ঘটনাটা করতে থাকবে। কারণ এইটা কিন্তু একটা বড় চক্র, যে চক্রের ইন্টারেস্ট গ্রুপ হিসেবে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক বড় মাথা যুক্ত, তাদের বাঁচাতে চাইবেই। ফলে এই তদন্তটা যতই সুপ্রিম কোর্ট মনিটর হোক, যতই সিবিআই করুক, পরবর্তীতে ইডি আসলে ইডি করুক, বা স্কটল্যান্ড ইয়ার্ডকে আনা হোক, আমি বলছি এটা দিনের আলোয় ফুটবে না। কালকে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা দেখুন ভালো করে। এই যে আপনাদের একটা তো প্রশ্ন থাকতে পারে, হঠাৎ করে স্যার এত মাস পরে যে এই যে সন্দীপের বিরুদ্ধে আক্তার আলী, তৎকালীন ডেপুটি সুপার, তিনি একাধিক মামলা, আমি আজকে পড়ছিলাম 16 থেকে 17টা মামলা হয়েছে ওনার বিরুদ্ধে, 15টা মামলা হয়েছে বিভিন্ন থানায়। হ্যাঁ, তারপরে অ্যান্টি করাপশন সেলে এই মামলাগুলো গেছে, তারা হাত গুটিয়ে নিয়ে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছিল 16-17 মাস আগে বা তারও আগে। তাহলে আজকে সন্দীপ ঘোষকে যখন মোটামুটি সিবিআই গ্রিপে নিয়ে ফেলেছে, আজকে হঠাৎ করে সিট গঠন করতে হলো কেন? প্রথম। দ্বিতীয়, আপনি খেয়াল করে দেখবেন এই যে সিট, আপনি কালকে যখন অ্যাসপিরেশনগুলো হচ্ছে, পরবর্তীতে আরও আসবে, এই সিট গঠনটা করে হঠাৎ তড়িহড়ি সন্দীপকে লালবাজার ডাকলো কেন? ডালমে কুচকালায়। কারণ আমরা তো জানি এই সিট খেলাটা কিন্তু সারদা কাণ্ডেও হয়েছিল। আমরা জানি পরবর্তীতে সিট তদন্তটা করেনি, তদন্তটাকে ধামাচাপা দিয়েছিল যাতে সিবিআই এগোতে না পারে সত্যের কাছে। আমরা দেখেছিলাম এই সিট যখন এই যে বাকিবুর, রেশন কেলেঙ্কারিতে বাকিবুরকে যখন অ্যারেস্ট করতে সিবিআই যাবে, ঠিক তার আগের দিন বাকিবুরকে সিআইডি নিজের গ্রিপে নিল, এবং তারপরে আর কোনোদিন সিবিআই রাজ্য পুলিশের কাছ থেকে তাকে ইন্টারোগেশনের জন্য পায়নি। আমরা জানি
অনুব্রত মণ্ডলকে যখন দিল্লি নিয়ে যাবে তখন হঠাৎ করে রাতারাতি পুরনো একটা মামলায় কোথাকার কৈলাসের শিব ঠাকুরকে বের করে নিয়ে তার বিরুদ্ধে একটা ধারা দিয়ে লঘু ধারায় তাকে পুলিশ নিতে চেয়েছিল। অর্থাৎ পুলিশ কি সন্দীপকে অ্যারেস্ট করে সিবিআই থেকে দূরে সরিয়ে দিয়ে পুরো বাঁচাতে চাইছে প্রথম, বা নিজেই বাঁচতে চাইছে? দ্বিতীয়, আপনি সিটের যদি 4 জন সদস্য দেখেন, হাসতে হাসতে মরে যাবেন। কে সিট হচ্ছে এই সিটটা পুলিশের, আপনি একটা কথা যেটা বলেন পুলিশের তার মানে ভূমিকা আছে, অর্থাৎ পুলিশ নিজেও বাঁচতে চাইছে, মানে পুলিশ জড়িত থাকতে পারে পুরো বিষয়টার মধ্যে, আপনি বলতে চাইছেন? আমি বলছি, দেখো কেন বলছি এটা, আমার কাছে ডকুমেন্টস কথা বলে, আমি তো আর বিরোধী কোনো রাজনৈতিক দল করি না। যে সিটটা কী জন্য গঠন হলো? আর্থিক দুর্নীতি তদন্তের জন্য। প্যারামেডিক্যাল ওয়েস্ট বাংলাদেশে পাচার করতে গিয়ে হয়েছে, একাধিক পাশ করিয়ে দেওয়া চাকরি বদলির ক্ষেত্রে এই ভদ্রলোক এবং তার ডেপুটি একাধিক বৈশিষ্ট্য, তারা সঞ্জয় বশিষ্ঠ সম্ভবত, তারা যে এইসব চক্রগুলো চালাতো তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে সুপার সঞ্জয় বশিষ্ঠ। এবার বলছে সিটের আর্থিক তদন্ত যদি হয়, আমরা জানি যে তদন্তটা যেই বিষয়ে হয় তার এক্সপার্ট থাকে। এন্টার সিটটা তড়িঘড়ি গঠন হলো 4 জন সদস্যে, যার প্রথম মাথায় বসে আছেন কে? আইজি প্রণব। কে আইজি প্রণব? তোমার মনে আছে লালন শেখ মার্ডার? তারপরে লালন শেখ মার্ডার থেকে কয়লা কেলেঙ্কারির তদন্তটা যার দায়িত্বে ছিল এই প্রণব কুমার, ব্যর্থ। আচ্ছা, আরেকজনকে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জের, কে? ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রেজা। কে রে ওয়াকার রেজা? ডিআইজি সিআই। এই ওয়াকার রেজাকে আমরা জানি রোজ ভ্যালি কাণ্ডে অভিযুক্ত হিসেবে ডেকেছিল একাধিকবার ইডি সিবিআই। আচ্ছা, আর কে? সোমা দাস মিত্র। সোমা দাস মিত্র ডিআইজি সিআইডি। আর কলকাতা ডিসি মধ্য ইন্দিরা মুখোপাধ্যায়। এই যে সোমা দাস মিত্রকে সন্দেশখালির ধর্ষণের যে ঘটনাটা হয়েছিল মহিলাদের, তিনি বলেছিলেন কোনো ধর্ষণ বা অ্যাসাল্ট হয়নি। আর ইন্দিরাকে, এই যে ইন্দিরা মুখোপাধ্যায় রাজ্যপাল ইস্যুটায় অনাস্থা এসেছিল তার বিরুদ্ধে। অর্থাৎ এখানে কেউ আর্থিক তদন্ত করার এক্সপার্ট নেই। যারা আছে তারা প্রত্যেকেই পুলিশের এমন সব অভিযুক্ত, আমি বলছি অভিযুক্ত, যাদেরকে বেছে বেছে রাখা হলো। তার মানে কি এটা ঠিক আগেরগুলো রিপিটেশন? আরেকটা, পুলিশ কেন স্ক্যানারে? কালকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, যেখানে এফআইআর ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যে প্রথমে দেখবে সেটাই রিপোর্টটা করতে হবে। সেখানে সকালে জেনেছে এবং তারা মোটামুটি স্ট্যাবলিশড হয়ে গেছে যে এটা ধর্ষণ এবং খুব নির্মমভাবে হত্যা, বা হত্যা তারপরে ধর্ষণ, যাই হোক। তাহলে পুলিশের এফআইআর করতে হলো তার বাবা মার বয়ানের কত পরে, রাত্রি 12:15 কেন? কালকে প্রশ্ন করেছে, যেখানে স্পট সাথে সাথে করার কথা। আচ্ছা, হাসপাতাল কর্তৃপক্ষ কারা, বা পুলিশের তরফ থেকে কারা এই বাবা মাকে, মিতার বাবা মাকে বলেছিল মীমাংসা করতে? কোন হাসপাতালে ডেপুটি সুপার নামধারী কে ফোন করে বলেছিল প্রথমে অসুস্থ, তারপরে আত্মহত্যার তত্ত্ব? এই পুরো ঘটনাগুলো তো কালকে সুপ্রিম কোর্ট তুলেছে। এই সুপ্রিম কোর্টে এন্টার ব্যবস্থাটা তো তারা একদম পরিষ্কার। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দেখো, 1936 সালে 1 আগস্ট বার্লিনে অলিম্পিক্সে ধ্যানচাঁদ, 49টা দেশের প্রতিনিধির মধ্যে ভারতে, তখন পরাধীন ভারতের, ধ্যানচাঁদের নেতৃত্বে অলিম্পিক টিম গেছে, হকি টিম। ধ্যানচাঁদ ফরিয়ার অর্থাৎ হিটলারকে স্যালুট করেনি, সবাই করেছে, উনি হিটলারকে স্যালুট করেনি। হিটলারকে স্যালুট না করে তার স্বৈরাচারী ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করেছিল বলেও হিটলার কিন্তু সেদিন খেলাটা বন্ধ করেনি। ইভেন করেনি শুধু নয়, ফাইনালে সেবার জার্মান, হিটলারের শাসনাধীন জার্মানকে ভারত 8-1 গোলে হারিয়ে তৃতীয়বার সোনা পেয়েছিল অলিম্পিক্সে হকিতে। হিটলার পর্যন্ত এত বড় স্বৈরাচারীর আরেকটা নাম হিটলার, ফ্যাসিজমের আরেকটা নাম হিটলার, তিনিও খেলাটা বাতিল করেননি। আজকে রাজ্য পুলিশ সাফিসিয়েন্ট ফোর্স নেই বলে ডার্বি বাতিল করেছে। তাহলে মানে এই মুখ্যমন্ত্রী, আমি কেন বারবার বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, ডিজি পদত্যাগ চাই, নাহলে এটা দিনের আলোয় ফুটবে না। যে এত বড় স্বৈরাচারী সংসদীয় গণতন্ত্রকে স্বৈরাতন্ত্রে পরিণত করেছে, যে তারা একটা ডার্বিতে প্রতিবাদ হবে বলে সেটাকেও করতে দেয়নি। হিটলারও পারেনি, কিন্তু হিটলার করেনি। আরেকটা বিষয়, কণ্ঠরোধের ব্যাপারটা যেটা বলছেন, সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করছে তাদেরকেও তো লালবাজার ডেকে পাঠাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে দেখুন, প্রথম মিডিয়ার সামনে নির্যাতিতার নাম সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে নামটা কে এনেছিল? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বললাম ঠিক আছে, তিনি অবচেতনে বা না জেনে বলেছেন। আমি বললাম, মিডিয়ার থেকে সতর্ক করার পরে তিনি বলেননি।
আচ্ছা, দ্বিতীয়বার নামটা কে এনেছে মিডিয়ার সামনে? কোনো নাগরিক সমাজ আনেনি, কোনো বিরোধীরা আনেনি, এনেছে না সিপি। সিপি বিনীত গোয়েল, তিনি তো আইন জানেন। সিপি সর্বোচ্চ পদ বসে থাকা নগরপাল, বলা হয় এশিয়ার প্রথম কমিশনারেট লালবাজার, এবং ভারতবর্ষে একমাত্র কমিশনারেট 167 বছরের ইতিহাসে একমাত্র কমিশনারেট যার সিপি ডিজির কাছে দায়বদ্ধ নয়, ডিজির কাছে কোনো রিপোর্ট দিতে হয় না, তাকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে দিতে হয় রিপোর্ট। মানে কত পাওয়ারফুল আমাদের এই সিপি। আমি বলছি তিনি নামটা নিলেন, তাকে লালবাজার ডেকেছে, ঘরটা চ্যারিটি বিগেন্স অ্যাট হোম তো। আচ্ছা, তৃতীয় কে নামটা নিয়েছে? 18 বার নামটা নিয়েছে কে? এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। এদের বিরুদ্ধে ইভেন ফটো পোস্ট করে নাম প্রকাশ করেছে তৃণমূলের একাধিক এমএলএ, একাধিক নেতা। তাদের কাউকে তোমার হিসাবে তুমি দেখাও তোমার আর্কাইভে কাউকে ডেকেছে পুলিশ? কাকে ডাকলো? এবং আশ্চর্য, যাদের ডাকা হলো তাদেরকে ইন্টারোগেশন করলেন কে? যিনি প্রথম নামটা প্রকাশ করেছেন, অর্থাৎ যিনি প্রথম বেআইনি কাজটা করেছেন, এই দুর্বিনীত গোয়েল। আমি বলছি এতে তো একদম ক্লিয়ার চিত্র যে সুপ্রিম কোর্ট এই ইস্যুগুলোকে দাঁড় করিয়ে নিয়েই তো সরকারের প্রতি অনাস্থা এনেছে, যেই সরকার তাদের মেডিকেল এবং এই মুখ্যমন্ত্রীর চালিত স্বাস্থ্য দপ্তর, পুলিশ কেউ এটাকে বের করবে না দিনের আলোয়, বরং ধামাচাপা দেবে। তাই তো কালকে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন অ্যাসিওর্ড বাই দি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা দ্যাট দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর সেন্ট্রাল রিজার্ভ ফোর্স শ্যাল বি ডেপুটেড in sufficient number in Arjikor Medical College, including the hostel, when the residential doctors are staying to ensure their safety. আমি বলছি সরকারের প্রতি অনাস্থা, এটা ভারতবর্ষের স্বাধীনতার পরের ইতিহাসে একটা সরকারের প্রতি হয়নি। আমি বলছি ইমিডিয়েট নৈতিক এবং সংবিধান দুটোকে মেনে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী, আমি কোনো বিরোধী দল করি না, আমি নাগরিক সমাজের মুখ হিসাবে বলছি, আপনি সরে যান, মান পাবেন ইতিহাসে। মান কিন্তু আপনার নেই। এই নিয়ে রাজনৈতিক প্রশ্ন আছে, আপনি বারবার বলছেন আপনি বিরোধী দল করেন না নিশ্চয়ই, কিন্তু আপনি পশ্চিমবঙ্গের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক বলে পরিচিত। আপনার কি মনে হয় এই যে আমরা দেখলাম নাগরিক সমাজ, মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা তারা কিন্তু পথে নামলেন, কিন্তু কোনো রাজনৈতিক দল অর্থাৎ বিরোধী দল এটাকে কি কাজে লাগাতে পারলেন না? মানে অর্থাৎ সবাইকে কি একজোট করতে পারলেন না? কারণ সেভাবে এই যে দাবি এক দফা এক মমতার পদত্যাগ, এই যে স্লোগান, কোথাও গিয়ে সেটা তো আর জোরালো আওয়াজ হলো না। কোথাও গিয়ে মমতা ব্যানার্জি তিনি কি একবারও ভাবলেন বা এটা নিয়ে কিছু বললেন না? আমি প্রথমেই বলি, তোমার কথা যেটুকু আমি বুঝলাম তাতে দুটো অঙ্ক আছে, একটা বিরোধীদের ব্যর্থতার প্রসঙ্গটা, আর দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী কেন কি শুনতে পেলেন, পথের দাবি শুনতে পেলেন। আমি বলছি দেখো, নাগরিক সমাজ এইভাবে নেমেছে কেন? তার তো একটা অ্যাসপিরেশন যে তারা এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এই যে এখন আমার বাড়ির মা বোনদের উপরও হামলা হচ্ছে, সরকার নির্বাক দর্শক, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। দ্বিতীয়, মানুষ রাস্তায় নেমেছে আরেকটা ইস্যুতে, যে বিরোধী অকমন্যদের দ্বারা আমাদের দাবিগুলো আর প্রকাশিত হবে না, কারণ সংসদীয় গণতন্ত্রে জনগণের দাবিগুলো তো বিরোধীদের উপরে বেশি বর্তায়, শাসককে চোখে চোখ রেখে তারা বলে জনগণের দাবিগুলো এটা তোমরা ব্যর্থ। তাহলে ব্যর্থতার দায় তো বিরোধীদের প্রথম দিন থেকেই। দ্বিতীয়, তুমি যদি এবার এন্টায়ার আন্দোলনটা দেখো, আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু এ রাজ্যের প্রধান বিরোধী দল যাদের এতগুলো বিধায়ক, যারা নিজেরা বলে সারা পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক দল, তাদের ভূমিকাটা কি সত্যিকারের মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে? যতটা না নাগরিক সমাজ অরাজনৈতিক মুখ হিসাবে মমতার প্রশাসনকে একদম হিলিয়ে দিয়েছে, যে সুপ্রিম কোর্ট এবং সারা পৃথিবীর নাগরিক সমাজও পর্যন্ত এই আন্দোলনের শরিক হতে পেরেছে, এ রাজ্যের প্রধান বিরোধী দল যারা সংখ্যাতত্ত্বে প্রধান বিরোধী, তারা কি ন্যূনতম এই আন্দোলনটা মুখ্যমন্ত্রীর প্রশাসনের প্রতি এই যে জনগণের অনাস্থাটাকে তারা ময়দানে আনতে পেরেছে? এটা আমি বিরোধী দলের প্রতি রাখলাম। দ্বিতীয়, তুমি মুখ্যমন্ত্রীর কথা বলছো, মমতা ব্যানার্জি তো পথে নেমেছিলেন, তিনি বলেছেন যে বাংলাদেশের মতো করতে চাইছেন, সেটাই তো। না, মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে নেমেছেন এইটা প্রশ্নটা আমিও মুখ্যমন্ত্রীর কাছে করছি, যে বিরোধী যখন ছিলেন তখন অন্তত আপনার রাজনীতি ইতিহাস বলছে 3 ডজন বার আপনি বিভিন্ন ব্যর্থতার জন্য
তৎকালীন পুলিশ প্রশাসনের প্রধান এবং তৎকালীন মুখ্যমন্ত্রীদের ইয়েছে পদত্যাগ চেয়েছিলেন। যে মানুষের উপর সবসময় মমতা ব্যানার্জি বলেন তিনি ভরসা করেন, আস্থা রাখেন, সেই মমতা ব্যানার্জি যে কি তাহলে মানুষকে বিশ্বাস করছে না? কারণ তিনি বলছেন পুরোটাই রামবামের চক্রান্ত। আমরা দেখলাম 14 তারিখ কীভাবে সবাই তাহলে রামবাম হয়ে গেল। সাধারণ মানুষ যারা পথে নামলেন, যারা রাত জাগলেন, তারা সবাই তাহলে বিরোধী, তারা রামবাম। না, আমি তো বলছি দেখুন, ক্ষমতায় আসীন হয়ে মুখ্যমন্ত্রী 2011 সালে যেসব স্লোগান দিতেন সততার প্রতীক এখন দেন না। মাটি মানুষটা তিনি রেখেছেন, কিন্তু তিনিও জানেন তার সেই স্লোগানে মাও নেই, মা ধর্ষিতা হয়ে গেছেন, মাটি বিক্রি করে দিয়েছে তৃণমূলের নেতারা। আর মানুষ বলছেন এই দলটা তো মানুষ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং মুখ্যমন্ত্রীও বিচ্ছিন্ন। তার না হলে তিনি কিন্তু সরকারটা চালাতে তার দলের নেতা মন্ত্রীদেরও তিনি ভরসা করেন না। তার একটা বড় উদাহরণ, তার দলের দলীয় মুখপাত্রের যিনি সম্পাদক মাননীয় সুখেন্দু শেখর রায়, তার দলের অন্যতম মুখ, পুরনো রাজনীতিবিদ, সাংসদ, তিনি ভয় পাচ্ছেন লালবাজার পুলিশ তাকে অ্যারেস্ট করবে, তিনি হাইকোর্টে গেছেন রক্ষা কবচ দিতে। মানে ভাবুন, মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছেন পুলিশ দিয়ে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ, তার দলের নেতারা ভয় পাচ্ছেন প্রতিবাদ করে। ফ্যাসিজম চলছে মনে হয়, একদম ফ্যাসিজম। এবং তার মুখ, আমি বলছি তো, নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরাতন্ত্রে নিয়ে এসছেন মমতা ব্যানার্জি। আমি আর নতুন উদাহরণ দিলাম না, হিটলারের নাম বলেছি, ইতিহাসে লেডি হিটলারের নাম কোথাও নেই, আমি আর নতুন করে বললাম না, জনগণ বুঝে নেবেন। হ্যাঁ, নর্থ কোরিয়াতেও আমি বিশ্বাস করি না তার শাসক তার বিরুদ্ধে প্রতিবাদ হবে বলে খেলা বন্ধ করে। খেলাটা নিতান্তই সাধারণ মানুষের, বা ফুটবল তো বাঙালি হৃদয়ের পাঠ। আমি বলছি যে দেখুন কেন পুলিশ দিয়ে চালাচ্ছে। আপনি 22 তারিখে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার হামলা আরজি করে যে ভয়ানক হামলা হয়েছে তার রিপোর্ট দিতে হবে বলে, কালকে রাতে দেখবেন তড়িহড়ি রাজ্য সরকার 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর একজন ইন্সপেক্টরকে 7 দিন পরে সাসপেন্ড করলেন। কেন করলেন? এটাও একটা পুরনো খেলা। দেখবেন এই যে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করা, যে আমরা দেখো করেছি। আমি ভালো করেই জানি এই যে এন্টায়ার ব্যাপারটা, যেখানে এতগুলো 7,000 মব এসছে, রাজ্য সরকার বলছেন। কালকে কপিল সিব্বল রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে বলেছিল 7,000 মব। তখন সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল তাহলে আপনি গোয়েন্দা কী করছিলেন, ইন্টেলিজেন্ট? তখন বলেছিল গোয়েন্দা ব্যর্থতা। আচ্ছা ভালো কথা, তাহলে কতজন হামলা করেছিল? কপিল সিব্বল বলছেন 70 থেকে 75 জন। আচ্ছা তাহলে পুলিশ কত ছিল? 150। তুমি সোজা কথা বলো, যে পুলিশ, কলকাতা পুলিশকে বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ড, মুখ্যমন্ত্রী নিজে বলছেন 150 জন পুলিশ হামলায় যুক্ত, অন্তত কপিল সিব্বলের ভার্সন, রাজ্য সরকারের ভার্সনে মাত্র 70 জনকে কন্ট্রোল করতে পারেনি। ইজ ইট ট্রু? প্রথম কথা। দ্বিতীয়, তার ব্যর্থতা কি শুধুমাত্র 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর একজন ইন্সপেক্টরের? কারণ আমরা প্রত্যেককে জানি যে ওই হামলা চলাকালীন দুর্বিনীত গোয়েল এসে প্রেস কনফারেন্স করে আপনাদের মিডিয়াকে গালাগালি করছেন, অথচ তখনও ইট পড়ছে। তার পুলিশকে তিনি একটাবার বলেননি লাঠি উঁচিয়ে গিয়ে এদেরকে সরাও। ফার্স্ট তার পুলিশ বরং গিয়ে নার্সদের ঘরে গিয়ে লুকোচ্ছে। আচ্ছা প্রথম। দ্বিতীয়, এটা তো পলিসি ল্যাপসের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর পলিসি ল্যাপস, কিন্তু পলিসি ল্যাপসের প্রশ্নে তো স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সিপি অ্যাকাউন্টেবল, সংবিধান তাই বলে। তাহলে কেন সংবিধানের শর্ত মেনে মাত্র চুনিপুটিগুলোকে করে আইওয়াশ করা হচ্ছে? আমি কেন বলছি এটাকে আইওয়াশ, এইটাকে কিন্তু পুরোপুরি আমি বলছি সেভিং ডিভাইসের ভূমিকা নিচ্ছে, ফেস সেভিং ডিভাইস। সুপ্রিম কোর্টকে গদগদভাবে বলবে দেখো আমরা স্টেপ নিয়েছি। আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে কপিল সিব্বল দেখো কীরকম ভয়ানক অবস্থা, কতটা জাল জোচ্চুরি করছে। কালকে কপিল সিব্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল কতজন অ্যারেস্ট হয়েছে এই ভাঙানে, যে ভাঙচুরের সাথে যুক্ত লোকরা তোমাদের ক্যামেরার সামনে বলছে চল সেমিনার রুমে, তারা আইডেন্টিফাই করতে পারেনি সেমিনার রুমটা 3 তলায় না 4 তলায়, তাই রক্ষা পেয়েছে। তো সেমিনার রুমে যারা ভাঙতে আসলো তারা নিশ্চয়ই বিরোধী হতে পারে না। আমি তাও ধরলাম মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, যারা বিরোধী পতাকা নিয়ে এসছে। তাহলে পুলিশ যেখানে মাত্র 70 জন হামলাকারীকে কন্ট্রোল করতে পারলো না 150 পুলিশ, তবে জিজ্ঞাসা করা হয়েছে কতজন অ্যারেস্ট হয়েছে, বলছে 37 জন। আচ্ছা এফআইআর কতজনের বিরুদ্ধে হয়েছে, বলছে 55টা। আপনি খেয়াল করুন, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলছি এফআইআর হয়েছে মাত্র 2 থেকে 3টে। অর্থাৎ রাজ্যের প্রেরিত উকিল, মোটা টাকা জনগণের ট্যাক্সের টাকা প্রেরিত উকিলও পর্যন্ত অন্ধকারে রাজ্য পুলিশ কি করেছে, চরম একটা মিথ্যা কথা দিয়ে আসছে। আমি এটা। দ্বিতীয়,
রাজ্য পুলিশের অ্যাকাউন্টেবিলিটি এতটাই চলে গেছে, দলদাসে পরিণত হয়েছে। আমি বারবার বলি অমেরুদণ্ডী প্রাণী এই রাজ্যে দুটো প্রাণী আছে, সাধারণত দুটো প্রাণী হয়, মেরুদণ্ডী প্রাণী। আমাদের রাজ্যে দুটো প্রাণীর মধ্যে একটা মেরুদণ্ডী, একটা হচ্ছে পুলিশ। কেন বলছি যে আজকে স্কেপগট করা হচ্ছে নিচুতলার কর্মীদের। একাধিকবার দেখেছি আমরা বড় একটা ইস্যুতে ধামাচাপা দিয়ে চোখে আড়ালে আনতে ছোট ছোট পুলিশকে বলির পাঠা করা হয়। মানে আমি বলছি বলির পাঠা কথাটা বললে হয়তো ভুল হবে, এটা তো বলির পাঠা নয়, বলির চাল কুমড়া। বলিতে পাঠাতে বলি দেওয়া উচিত ছিল, করা হলো চাল কুমড়াকে বলি। আমি বলছি এই যে স্কেপগট করা, আর মুখ্যমন্ত্রী খুব বড় করে বলে না আমরা ফার্স্ট ট্র্যাকে এনে ফাঁসি দেবো। ফার্স্ট ট্র্যাকের নমুনা কামদুনি দেখেছি যে কী সুন্দর এই বিনীত গোয়েল তখন সিআইডি গোয়েন্দা দাঁড়িয়ে থেকে তথ্য প্রমাণ লোপাট করে লোয়ার আদালতের ফাঁসির আসামিদের বাঁচিয়েছিল আপার ডিভিশনে। মানে এটা 92 পৃষ্ঠার রিপোর্টটা দেখুন, পড়তে পড়তে লেখা আছে 16 বার পিপি বদল করেছিল রাজ্য ওই ধর্ষকদের বাঁচানোর জন্য 12 বছরে কামদুনিতে। আজকে এই পুলিশই তো দাঁড়িয়ে থেকে তার বাবা মা, এই মেয়েটির বাবা মা যারা আজকে বিনীত গোয়েলকে বলেছে কাস্টাডি নিতে, কালকে ধন্যবাদ সুপ্রিম কোর্টকে যে সুপ্রিম কোর্ট বলেছে নাগরিক সমাজের কোনো প্রতিবাদ আন্দোলনকে আটকানো যাবে না। তা না হলে আজকে হয়তো আপনার চ্যানেলে আমি প্রোগ্রাম করতাম যে লালবাজার গতকাল এই ভিকটিমের বাবা মাকে তুলে নিয়ে এসে ইন্টারোগেশন করে জেলে ভরেছে, হয়তো তাই হতো। তা না হলে দেখুন যখন এই ব্যাপারটা সারা পৃথিবী আন্দোলিত, তখন এই রাজ্যের মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী উদয়ন গুহ, আমরা উত্তরবঙ্গের অনুব্রত বলি, তিনি আঙ্গুল ভেঙে দেওয়ার কথা বলছেন শুধু নয়, ছাত্রছাত্রীদের আন্দোলনে কি কায়দায় গত পরশুদিন হামলা করেছে রাজ্য ক্যাবিনেট, রাজ্য পুলিশ, রাজ্য সরকার একটাবার উদয়ন গুহকে সতর্ক করেছে। অরূপ চক্রবর্তী বীরভূম বলে এলাম কারণ একটা অরূপ চক্রবর্তী এখানকার মুখপাত্র আছে, তিনি কি কায়দায় কথাগুলো বলেছেন, পুলিশ তাদের ডেকেছে, খালি বলেছে তাদের ব্যক্তিগত। আরে ক্যাবিনেট মিনিস্টার তিনি, কালেক্টিভ রেসপন্সিবিলিটি তার, মুখ্যমন্ত্রীর, ক্যাবিনেটের মাথার। আমি বলছি এই ঘটনাগুলো, ইভেন শ্মশানের কর্মী স্টেটমেন্টটা দেখুন আর্কাইভে, তিনি বলছেন এই পুরো দাহ কর্মটায় প্রথম থেকে শেষ অবধি কে ছিল? নান্টু, এমএলএ নান্টু, কাউন্সিলররা ছিল। এই বয়ানগুলোর থেকে একটা জিনিস পরিষ্কার, এই ঘটনায় একাধিক মানুষ যুক্ত। আজকে দেখুন সমস্ত দৈনিক পত্রিকায় ওই পিএম রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্টে ভয়ানক চাঞ্চল্যকর ঘটনা যে পড়তে পড়তে ময়না তদন্তের সরকারি নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা তো হয়নি, বরং তাকে ধামাচাপা দিয়েছে। যে আমার আশঙ্কা সিবিআই কোনো বায়োলজিক্যাল এভিডেন্সই পাবে না আগামীতে, কারণ মেয়েটার বডি তো পুড়ে গেছে। দ্বিতীয়বার পোস্টমর্টম করাটা জরুরি ছিল। হ্যাঁ, এবং প্লেস অফ অকারেন্স, আমরা জানি এই ধরনের ঘটনাগুলোতে কি হয়, ওখানে ডোন্ট ক্রস করে দেওয়া হয়, প্লেস অফ অকারেন্সটাকে সুরক্ষার বলয়ে আনা হয়। এখনও পর্যন্ত দেখান তো, তর্কের খাতিরে ধরলাম যে ওই সেমিনার হলেই ওই মেয়েটির সাথে নির্মম অত্যাচার, খুন হয়েছে। প্লেস অফ অকারেন্স কি পুলিশ ঘিরেছিল? ডোন্ট ক্রস লেভেল লাগিয়েছিল? লাগায়নি, বরং সন্দেহ করছে যে সেমিনার হল নয় অন্য কোনো জায়গা। তাদের সন্দেহ প্রমাণ তো হয়নি, আমি আপাতত ধরে নিলাম, রাজ্য পুলিশের তদন্তেই ধরে নিলাম যে ওখানে কী হয়েছে। দ্বিতীয় সন্দেহটা আরও বেড়ে যায় যে পিডাব্লিউডি পশ্চিমবঙ্গে দিনের পর দিন রাস্তাঘাট ঠিক করে না, দিনের পর দিন বহু মানুষের মৃত্যুর পরে একটা গিয়ে কাজ হয়, টেন্ডার দিনের পর দিন পড়ে থাকে। কি দেখো 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 কি ওভার অ্যাক্টিভ, যে কয়েক ঘন্টার নোটিশে গিয়ে ওই লাগোয়া বিল্ডিং লাগোয়া বাথরুমটা ভেঙে ফেলা হলো। কারণ আমরা জানি গোয়েন্দা তদন্তে খুনের রহস্যে অনেক সময় বাথরুমটা হচ্ছে প্রাইম হয়, যে সেখান থেকে অনেক এভিডেন্স উঠে আসে, বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে সেখান থেকে খুনিদের তথ্য পাওয়া যায়, কারণ তারা হাত তাত ধয়, ওখানে চেঞ্জ করে, হ্যাঁ, তথ্য লোপাট চেষ্টা করে ওই জায়গাটা গিয়ে। তাই সেটা ভাঙা হলো। কারা রেসপন্সিবল, কোন পিডাব্লিউডি মন্ত্রী বা কোন পিডাব্লিউডি অফিসার এটার সাথে যুক্ত, কার নির্দেশে হাইকোর্টে হয়েছে, তাদের কি স্টেট পুলিশ 5 দিন ইন্টারোগেশন করেছিল? সন্দীপকে স্টেট পুলিশ আজকে ডাকছে যখন সিবিআই তাকে অ্যারেস্ট করবে ভাব, একটাবার কি 5 দিনের সময় পায়নি? লালবাজার বেছে বেছে মোবাইল টাওয়ার লোকেট করে নাগরিক সমাজের মানুষকে হেনস্থা করছে, কুণাল বাবুকে হেনস্থা করছে, কুণাল সরকারকে। তার বাইরে গিয়ে তার দলের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সিপি, যারাই পুরো তদন্তটা ঘেঁটে দেওয়ার জন্য প্রথম দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে একটা বার কি ডেকেছে? ডাকেনি। আরেকটা যেটা আমি বলি, দেখো এই পুলিশ কিন্তু সত্যিকারের যোগ্য ছিল, জানো। আমি স্টাডি করছিলাম 64 থেকে 76 এ রাজ্যের এই ক্যালকাটা পুলিশের
মুখ্য পদে ডিসি ছিলেন রোনাল্ড অ্যালেন মুর একা দাঁড়িয়ে থেকে বাগমারিতে ব্রিজের তলায় মাত্র 9 জন পুলিশ, তাকে নিয়ে 10 জন, দুটো ভয়ানক সম্প্রদায়ের মানুষের যে জাতি সংঘর্ষকে ঠেকিয়ে বিনা রক্তপাতে পেয়েছিল, এমন পুলিশ এই রাজ্যে ছিল। আমি বলছি যে পুলিশকে নিয়ে আমরা গর্ব করতাম, এশিয়ার প্রথম কমিশনারেট লালবাজার, আজকে সেই পুলিশ তারা মারের ভয়ে মাত্র 70 জন লুম্ফেনের ভয়ে নার্সদের ঘরে গিয়ে লুকোচ্ছে, তাদের পোশাক চাইছে লুকোনোর জন্য। আমি বলছি কোথায় দাঁড়িয়ে এই আমাদের ব্যবস্থাটা, কোথায় দাঁড়িয়ে আজকে এই পুলিশ প্রশাসনের যোগ্যতা, যেখানে বারবার মাননীয় সুপ্রিম কোর্টকে শতপ্রণোদিতভাবে বলতে হচ্ছে আপনাদের দ্বারা হবে না। এই হাসপাতাল এবং তাদের রোগী এবং ডাক্তারদের নিরাপত্তার জন্য আমি সেন্ট্রাল ফোর্সকে নামাচ্ছি। তাহলে আমি তারপরেও মুখ্যমন্ত্রী পদে থাকবেন আপনি? একটা নৈতিকতা, একটা সাংবিধানিক মানবেন না আপনি? আপনি বিরোধী থাকাকালীন অন্তত 3 ডজন 4 ডজন বার তৎকালীন মুখ্যমন্ত্রীদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা আইনে রাস্তায় নেমেছিলেন, ন্যায্য করেছিলেন, আমি বলছি ন্যায্য করেছিলেন, তাদের পদত্যাগ দাবি করেছিলেন। আজকে বিরোধীরা যখন পদত্যাগ দাবি করছে, আপনার পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাই দমন করতে। কেন? আপনি কি পথের দাবিটা শুনছেন না মুখ্যমন্ত্রী? আপনি শুধু তৃণমূলের কুণাল ঘোষ, তৃণমূলের জয়প্রকাশ বাবু এদের কথা শুনছেন? একবার শুনুন, আপনার দলের নেতারাই বলছে মুখ্যমন্ত্রীকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। আপনি সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আমরা বাংলাদেশ বলছি না, বাংলাদেশের সাথে আমাদের আন্দোলনের তফাৎ আছে। বাংলাদেশের একটা ঘৃণ ঘটনাকে, একটা ঘৃণ উদ্দেশ্যকে চরিতার্থ করিয়ে ছাত্রদের আন্দোলনকে কাজে লাগানো হয়েছিল। কিন্তু একটা জিনিস তো সত্যি, বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে আন্দোলন দমন করতে চেয়েছিল, আপনি আপনার পুলিশ প্রশাসনকে একই কায়দায়, স্বৈরাচারী কায়দায় এই আন্দোলনটা দমন করাতে চাইছেন। দেওয়াল লিখনটা কিন্তু জেনে রাখুন, স্বৈরাচারী ফ্যাসিজমের শেষ কোথায় ইতিহাস জানে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দ্রুত সততার রাস্তায় আসুন, পথ ছাড়ুন।